পুরো বাংলাদেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। ফের আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে স্বৈরাচারের দোসররা। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে চলছে দেশি ও বিদেশি ষড়যন্ত্র। এবার দেশে বসে ষড়যন্ত্র করছে প্রশাসনে থাকা আওয়ামী দোসররা। ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। এবার ছাত্রলীগ ও যুবলীগ সহ মাঠে নামছে আওয়ামী লীগ। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সক্রিয় হাসিনা, মাঠে নামছে আওয়ামী লীগ, ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন, ভাষণ দেবেন নেত্রী। এরপরেই জানাবো, এবার একই বৃত্তে 14 দল, নেতাকর্মীরা এখনো সন্ত্রস্ত। এদিকে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যা সহ 13 দফা অভিযোগ নিয়ে মাঠে নামছে হাসিনার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। এদিকে বিজয়কে টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে, জামায়াত আমিরের বার্তা। এবং সর্বশেষ জানাবো, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সক্রিয় হাসিনা, মাঠে নামছে আওয়ামী লীগ, ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন, ভাষণ দেবেন নেত্রী। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে নজিরবিহীন নৈরাজ্য চলছে বলে ভারতে অবস্থানরত স্বৈরাচার হাসিনা অভিযোগ করছেন। তার কথায়, ইউনূস সরকার চরম ব্যর্থ, সরকার পরিচালনার কোনো যোগ্যতা তার নেই, ফলে বাংলাদেশ জুড়ে খুন লুটের রাজত্ব চলছে। হাসিনা ওই কথাগুলি বলছেন ডেনমার্কে বসবাসকারী আওয়ামী লীগ সমর্থককারীদের এক জমায়েতে। দেশে দলের নেতাকর্মীদের উপর ইউনূস সরকারের নির্যাতন, নিপীড়নের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা বিভিন্ন দেশে সভা সমাবেশের মাধ্যমে বিশ্ব জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই লন্ডনে আওয়ামী লীগের বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী দলীয় সমর্থকদের যোগ দিতে বলা হয়েছে। ডেনমার্কে অবস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন। তিনি দেশ ছাড়ার পর তার সঙ্গে দলের কিছু নেতাকর্মীর ফোনালাপ ফাঁস হয়েছে। সেগুলোতে তাকে নেতাকর্মীদের বিশ্বজুড়ে বাংলাদেশে ইউনূস জামানার বিরুদ্ধে জনমত তৈরির পরামর্শ দিতে শোনা গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ওই ফোনালাপ নিয়ে আপত্তি তুলেছে ইউনূস সরকার। ইউনূস নিজে এই ব্যাপারে একাধিক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছেন। পাল্টা অভিযোগ করেছেন, হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি ও জামায়াতের লোকজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে। আওয়ামী লীগ নেতাদের আরও বক্তব্য, তারেক জিয়া দুর্নীতির মামলায় জেলে থাকাকালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর ফেরেননি। সেখানে হাসিনা দেশ জুড়ে বিশৃঙ্খলার মুখে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছে। তারেক জিয়া পারলে তিনি একই বৃত্তের 14 দল, নেতাকর্মীরা এখনো সন্তুষ্ট। দীর্ঘ 8 মাসেও বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলো। ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে এই দলগুলোর নেতাকর্মীদের। অনেকে এখনো আত্মগোপনেই আছেন, তবে প্রতিকূলতার মাধ্যমেই অস্তিত্ব রক্ষায় ঘাড়োয়াভাবে কিছু কর্মসূচি পালনের চেষ্টা করছে জোটের 2-1টি দল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। জনরোষের ভয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পরে পালান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ অনেক নেতাকর্মী। 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়। সেখানে শেখ হাসিনা সহ তার সরকার, দল ও জোটের অনেক সহযোগীর বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য প্রান্তেও শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে, যেখানে আসামি হয়েছে আওয়ামী লীগের পাশাপাশি 14 দলের অনেক নেতাকর্মীও। ফলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলো বিপর্যয়ে পড়ে অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের লোকদের মতো এই দলগুলোর অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। নিষ্ক্রিয় হয়ে পড়ে হাইকমান্ড। কেন্দ্র থেকে তৃণমূলের নেতা কর্মীরা পড়ে যান মারাত্মক রাজনৈতিক সংকটে। জানা যায়, শেখ হাসিনা সরকার যখন অভ্যুত্থান দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছিল, তখন তাদের আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিল 14 দল। এমনকি আগস্টের প্রথম থেকে তারা কর্মসূচি নিয়ে মাঠে নামারও পরিকল্পনা নেয়। যদিও 5 আগস্ট সরকারের পতন ঘটে যায়, মূলত হাসিনা সরকারের দমন নীতির পক্ষে এমনভাবে অবস্থান নেওয়ার ফলেই তাদের উপর
ক্ষুদ্র অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধীরা। ফলে 14 দলীয় জোটের শরিক দলের নেতাদেরও পড়তে হয় জনরোষে, তারাও গা ঢাকা দেন। ইউনূসের বিরুদ্ধে 13 দফা অভিযোগ নিয়ে মাঠে নামছে হাসিনার দল। গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নামছে আওয়ামী লীগ। কদিন আগেই দ্য ওয়াল এ লেখা হয়েছিল, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে মোট 9 দিন গোটা বাংলাদেশে নানা কর্মসূচি পালন করার নির্দেশ দেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 13 দফা অভিযোগ এনে পথে নামার ডাক দিয়েছে শেখ হাসিনার দল। ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা, এগুলি প্রত্যাহার করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতিগোষ্ঠীর উপর হামলা ও হত্যাযোগ্য এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুর, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র জনতা, পুলিশ বাহিনীর 3000-এর বেশি সদস্য এবং আনসার বাহিনী সদস্যদের হত্যা, সব হত্যাকাণ্ডের বিচার দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানির প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে 5 বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানো, সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি ও দেশে বিদেশে টাকা পাচারের প্রতিবাদে শেয়ার বাজারে অর্থ কেলেঙ্কারি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, সুফি, সাধক, বাউল, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিদের উপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুর, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে নারী শ্রমিক সহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মীহীন হয়ে পড়ার প্রতিবাদ, গণমামলা নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজবন্দীদের মুক্তি, অবৈধ ও অসাংবিধানিক দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ। বিজয়কে টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে, জামায়াত আমিরের মন্তব্য। জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই, বরং আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন, তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই মন্তব্য করেছেন। রাজধানীর মিরপুরের কাফরুলে ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ। ডাক্তার শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বসময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছা মতো ক্ষমতাও কেড়ে নেন। তিনি মহান সত্তা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার বেজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের উপর লাগামহীন দুর্নীতি, জুলুমবাজ নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলুম, গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে দেশে এমন অপশাসন ও দুঃশাসন কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু আল্লাহ জালিমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের উপর আল্লাহর সাহায্য রয়েছে। স্বৈরাচারের সাজানো গোছানো তক্তে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশ ও জাতির মুক্তির জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশের একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। একটা চক্র দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে, দুলুর মন্তব্য। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছে, একটা চক্র দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। নাটোরের দরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থায়ী বিএনপির আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা
করা প্রায় অসম্ভব, যে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বিএনপির একান্না। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এগুলো 31 দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফার বিকল্প নেই। দফাগুলো বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছেন তা বিএনপির 31 দফার মধ্যে অনেক কিছুরই মিল আছে। দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তাধারা সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। এক সময় বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা যখন আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন 31 দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তব ভিত্তিক এই 31 দফা তুলে ধরা। জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, সদস্য সচিব নাসিম উদ্দিন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।